তো আমরা দেখলাম কবির বসত ভিটা, কবির নামে পাঠাগার, কবির বৈঠকখানা। এবার আমরা এখান থেকে রওনা দিব। মুক্তিযুদ্ধকালীন অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোলকুপার কামনা নামক একটি গ্রামে। আমরা সেই স্মৃতিগুলো দেখার জন্য কামান্নার উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন এসেছি দামুকদিয়া খেয়াঘাটে। এখান থেকে আমরা নদী পার হয়ে রয়রা বাজারের থেকে বাস পাবো না, বিকল্প ইজি বাইক অথবা ভ্যান যোগে রওনা দিব ফাদিলপুর, এবং ফাদিলপুর থেকে আবার ব্রিজ পার হয়ে আসবো কামান্না। খেয়াটি আমাদের এপারে এসে গেছে। আমরা এখন খেয়া পার হব। আমরা এখানে কিছু খাবার পেয়েছি। এখানে আছে সিঙ্গারা। আমরা এখান থেকে হলুদের গুঁড়া সিঙ্গারা নিয়ে নেব কিছুটা। ফেরি খেয়ে উঠছি।
চলে এলাম। আমরা নদীটি পার হয়ে এসেছি। খ্যাতনামা কবি গোলাম মোস্তফার জন্মভিটা থেকে রওনা দিয়ে আমরা এখন যাচ্ছি কামন্নার সেই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু স্মৃতি দেখার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল বাঁশবন পেরিয়ে আমরা যাচ্ছি রয়রা বাজারের উদ্দেশ্যে। আমরা রয়রা বাজারে, ছোট একটি বাজার, কিছু কিছু দোকানপাট খোলা, কিছু কিছু বন্ধ লকডাউনের সময়। এখানে যাবার মতো তেমন কোনো ব্যবস্থা দেখছি না, যেতে পারবো কিনা বুঝতে পারছি না। হয়তো ব্যবস্থা হবে, একটু সময় লাগবে, দেখা যাক, সঙ্গে থাকুন। রয়রা সুন্দর, ছোট হলেও একটা সুন্দর বাজার। মনে হয় যাওয়ার ব্যবস্থা একটা হবে, দেখা যাক। সিএনজি পেয়েছি। সিএনজি যোগে এসে গেছি হাজিলপুর। এখন ভাড়া দিব, 20 টাকা ভাড়া নিল হাজিলপুর। এখান থেকে আমরা ব্রিজটি পার হব। সামনে ব্রিজ, ব্রিজটি পার হলে আমরা পৌঁছে যাব কামান্না। ভাবতেই কেমন লাগছে, জীবনে একটি সময় এই নদীতে খেয়া নৌকায় পার হয়েছি। তারপর বাঁশের চড়ার দিয়ে সাঁকো তৈরি হয়েছিল, সেটাও পার হয়েছি। আজ সেখানে ব্রিজ। এখানে এর আগে অনেকবার কামান্না আমার মাসিমণির গ্রামের বাড়ি, যদি এখনও তাদের কেউই কামান্নায় থাকে না, সবাই এখন ঝিনাইদহে অবস্থান করে। দেখা যাক পরিচিত কাউকে পাওয়া যায় কিনা। ভ্যানে চেপে যাচ্ছি কামান্না স্কুলের দিকে।
একটা সময় নদীর চর দিয়ে পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। এমন রাস্তাঘাট, এই সমস্ত দোকানপাট কিছুই ছিল না। তখন ছিল চর, আর এখন দোকানপাট, রাস্তাঘাট সবই হয়েছে। যাই দেখি কেমন না কতটা উন্নত হয়েছে দেখি। আমরা এসে গেছি কামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে। এখন আমরা দেখতে পাচ্ছেন পাশে সুবিশাল মাঠ। এদিকে পাটের অনেক আবাদ হয়, যার কারণে মাঠে পুরোটাই পাট শুকাতে দেওয়া হয়েছে। আমরা স্থানীয়ভাবে দুজন মুরব্বীকে পেয়েছি সামনে। আমরা এই যে এই ঘরটি দেখছি, এই মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত ঘরটি। আমরা এখন এই ঘরটির ইতিহাস সম্পর্কে কিছু জানতে চাইব। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, এই যে যুদ্ধের যে বিষয়টা আমরা শুনছি, গল্প শুনেছি যে এই ঘরে মুক্তিযোদ্ধারা একটা সময় ছিল, যুদ্ধের সময় খাওয়া দাওয়া করছিল, এমন সময় কি হানাদার বাহিনী এসে গুলি করে। তো এই সম্পর্কে কি জানেন আপনি, একটু বলেন যদি। বাড়ি ছিলাম না, যেদিনকে মারা গেল সেদিন তার 3 দিন আগে আমি চলে গেছিলাম শ্বশুরের ধান পাইয়েছিল মাঠে, সেই ধান কাটতে। তারপরে থানতে 3 দিন পরে খবর শুনলাম যে এই জায়গায় এরকম ফাইটে মুক্তি বাহিনী মারেছে। এখানে শুনি, তাছাড়া দেখি নেই, সে কথা বলতে পারবো না। কি বলবো, আর তো এর তো কিছু জানি নি, তো তার বলবো কি করে। আচ্ছা, চাচা আপনি সংক্ষেপে একটু বলেন, আপনি কি জানেন এই। এনারা ধরো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানে ছিল। মুক্তিযোদ্ধার 2 পাশে 2টো সেন্টি ছিল, ওই গলির চেয়ারটা ছিল, এই জায়গায় ডাক্তার ছিল। এরা কি নিয়ে রাগারাগি করে না খাওয়া দাওয়া করে কিছু হেনে কানা ছিল। কমান্ডার চলে গেল তার শ্বশুর বাড়ি, তো ওই হেনে আত্মীয় স্বজন তার বাড়ি গেল। শেষ রাত্রির দিক থেকে আসে আর কি আপনার এরা এই বাহিনী অ্যাটাক করার পরে আপনার দুটো যে গার্ড ছিল, সেই গার্ড দুটো মারিয়ে দেওয়ার পরে এরা ভিতরে ঢুকে এদের গুলি করে মারিয়ে আপনারা এসে সকালবেলা দেখলাম যে সব মারা গেছে। কেউ নিয়ে মাটিতে যায়। এই সময় এই বাহিনী এসে গেল, পাক বাহিনী। আবার সেই পাক বাহিনী ভয়তে আমরা দৌড় মারি, আবার এসে মাটি দিয়ে এই করে আপনার ওখানে 7-8 জন মুক্তি বাহিনী মাটি দেওয়া। 7-8 জন হ্যাঁ, না, আমরা যেটা শুনছি যে মোটামুটি তারা খাওয়া দাওয়া করে নাকি নিচে ফ্লোরে এক কাতারে সবাই শুয়েছিল। মারিয়ে ওখানে ধোয়া আছে। তো পরে এটা নাকি এই ঘরের নিচে আর কি সাইড দিয়ে, মানে ঠিক যে অ্যাঙ্গেলে যারা ছিল তাদের আর কি গুলি করে যে অ্যাঙ্গেলে গুলি করছিল নিচে থেকে, যাতে যারা শুয়ে থাকবে সবাই যাতে তারাও মরবে, হ্যাঁ মারা যায়। তো এইভাবে আসলে এই ঘরের দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে যে সেই তৎকালীন সময়ের গুলির চিহ্ন। এখানে এই যে এই সমস্ত আছে, এই তৎকালীন সময়ের গুলি করার স্মৃতি বহন করে চলেছে এই ঘরটি। অবশ্য এখানে প্রাচীলটা আগে ছিল না, প্রাচীলটা না থাকলে দেখা যেত যে কিভাবে তারা জাস্ট মানে ফ্লোর
ফ্লোরে যারা শুয়ে থাকবে তাদের কিভাবে মানে গুলি চালালে সবাই মারা যাবে সেই আম, যদি আমরা একটু ওর দিকে যেতে পারি তাহলে আশা করি দেখতে পাবো, দেখি চেষ্টা করে যেতে পারি কি কথা কয় কতি হবে নাকি? আমরা যাক, এখানে কেউ নাই, একেবারে কোনো জনবসতি নাই, আমরা ভিতরে ঢোকারও কোনো পরিবেশ নাই, চারিদিকে বাউন্ডারি করা। তবু আমরা এই সাইডের থেকে এই ভিতরে প্রবেশ করছি। আমরা দেখি, চাচা একটু আমাদের একটু দেখান যে কোন সাইড দিয়ে গুলি করছিল। আপনার এই সাইডই দিকে ঢোকে, এই সাইড দিকে ঢুকিয়ে এই ভিতরে এসে আপনার ওই ঘরে এ ঘরে এখানে এই যে গুলির দাগ দেখতেছেন না, এইসব গুলির দাগ, এই যে সবগুলা গুলির দাগ। এগুলো গুলির দাগ, হ্যাঁ, এগুলা গুলির দাগ, এই যে সব গুলির দাগ, ওই যে কোনায় আছে গুলির দাগ, এই যে নিচেটা, নিচে আছে কিছু গুলির দাগ। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে ওই ঢাকার দেখা যাচ্ছে যে মেশিন দিয়ে হানাদার বাহিনী এই ঘরটির চতুর্দিক থেকে আক্রমণ চালায় এবং যেহেতু তারা জানতো যে সবাই রাত্রে খাওয়া দাওয়া করে ফ্লোরে শুয়ে আছে, তো তারা ঠিক এই ফ্লোর সোজা করেই চতুর্দিক থেকে এইভাবে গুলি ছোড়ে এবং ভিতরে যারা থাকে সবাই মারা যান। পুরোটাই দেখতে পাচ্ছেন যে চতুর্দিক থেকে নিচে সমস্ত হচ্ছে এই নিচে দিয়ে গুলি করছিল। এখন মোটামুটি একটু এই সমস্ত জায়গায় টিন দিয়ে আর কি পুটিং দিয়ে রাখার মতো রাখছে। এই দেখেন অতর্কিতভাবে সমস্ত দিক থেকে একসাথে যাতে আক্রমণ চালায়, যাতে কেউ এখান থেকে রেহাই না পায়। সরকারি ঘরে সরকারি লোকই তালা মেরে দিয়ে গেছে। এখানে সরকার থেকেই তালা বদ্ধ করে গেছে। আমরা ঘরের ভিতরটা আসলে দেখার মতো, দেখে একটু চেষ্টা করে। এই ফ্লোরেই সবাই শুয়েছিল, কেউই হয়তো জানতো না যে এই শোয়াই তাদের অন্তিম শোয়া হবে। এবং চাচা বললেন যে এখান থেকে যাদের মৃতদেহ পাওয়া যায় সেই মুক্তি যোদ্ধাদের এখানেই স্কুলের পাশে সমাহিত করা হয়। আমরা এখন দেখব সেই সমাহিত করার জায়গাটি। আমি যদিও অনেক আগে দেখেছিলাম, সেখানে একটি শহীদ মিনার তৈরি করে রাখা হয়েছিল। এখন দেখি কি অবস্থা। বাড়িটা চারিদিকেই নিঝুম, একেবারে আমরা কোথাও কোনো বসতি এখনো নাই। অবশ্যই ঘরটা নতুন, পরে তোলা। এই যে আমরা এই আরেকটি ঘর দেখতে পাচ্ছি, এটাও ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছেন। পরে এখানে টিনের পুটিং দিয়ে রাখছে, টিন দিয়ে। এখানেও এই ঘরটিতেও একইভাবে হামলা চালায়। কালের ইতিহাস হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই ঘর দুইটি।
শহীদদের, মুক্তিযুদ্ধে যে শহীদ, তাদের যে আত্মবলিদান এই বাঙালি জাতি কোনোদিন ভুলতে পারবে না। এখন আমরা দেখতে যাব শহীদদের সমাহিত করা সেই স্থানটি। এই যে দেখতে পাচ্ছেন স্কুলটি, এই স্কুলটির পিছনেই যে ঘরটি আমরা দেখে আসলাম, স্কুলের পাশে একটি সুন্দর খেলার মাঠ। আমরা এখন এখানে চাচা আগে তো একটা ছোট্ট করে একটা শহীদ মিনার ছিল, আমরা দেখছিলাম অনেক আগে। এখন এটা ভাইয়ে ভালো আবার নতুন করতে তাহলে এটা নতুন করে এই কাজ কতদিন শুরু হয়েছে এখানে? এই মাঝখানে খুলে ও, যাক, তাহলে এই জায়গাটা সম্পর্কে আপনার এই মাটি দেওয়া হয়েছে, ও, এখানেই মাটি দিয়ে আছে লম্বা করে 7-8 জন মুক্তিযোদ্ধা। ও, এখানে 7-8 জন মুক্তিযোদ্ধার কে কবর দেওয়া হয় এখানে। এই সেই জায়গা, কোথাও লাগে না। এখানে সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, মুক্তিযোদ্ধাদের সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। এখানে এখানে ঘুমিয়ে আছে 7-8 জন শহীদ, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। এই সেই জায়গা, এইখানেই কবর দেয়া হয় সেই মুক্তিযোদ্ধাদের। এই সেই স্মৃতিস্তম্ভ, যা নতুন করে নির্মিত হচ্ছে। শহীদদের সমাধিস্থানটা বাইরে রেখে এখানে সুন্দর প্লেস, স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের ইতিহাস
চিরদিন অম্লান হয়ে থাকবে আমাদের হৃদয়ে।